আবার উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। বৈষম্য বিরোধীদের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে ছাত্র জনতা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে ঐক্যের ডাক। ফ্যাসিবাদ রুখতে সজাগ থাকার আহ্বান। মৌলভীবাজার জেলা থেকে আমরা বিশাল বহর নিয়ে আমরা আজকের এই সম্মেলন সফল করতে আমরা আসছি। এত দূর থেকে আসার একটাই কারণ হচ্ছে পুরো বাংলাদেশ যাতে দেখতে পারে যে আমরা এখনো একসঙ্গে আছি। নতুন একটা দেশ চাই, যেই দেশের মধ্যে সবার অধিকার থাকবে। আমরা 24-এর বিপ্লবকে জীবন দিয়ে হলেও ব্যর্থ হতে দেব না। প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশনের গুরুত্বটা আমরা আজকে জাতির সামনে তুলে দেব। ঐক্যের আহ্বান কিন্তু আজকে শহীদ মিনার থেকে জানাবো। ৭২-এর সংবিধান অস্বীকার নয়, সংস্কারের দাবি গণ অধিকার পরিষদের। মুক্তিযুদ্ধের পরের সংবিধানকে তো আমরা অস্বীকার করতে পারবো না। একটা জাতি জীবনে একবারই স্বাধীন হয়। সংবিধানের সংশোধনের বেশ কিছু প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৬ সংস্কার কমিশনের কোনো প্রতিবেদনই জমা পড়েনি। সময় বাড়িয়ে নেওয়ার কথা জানালো মন্ত্রিপরিষদ বিভাগ। ৩ থেকে ১৫ জানুয়ারির মধ্যে মিলবে প্রতিবেদন। সীমান্ত রক্ষায় পিছপা হবে না ঢাকা। ভারতের হুঙ্কারের পাল্টা জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈদেশিক সম্পর্ক নিয়ে সজাগ অন্তর্বর্তী সরকার। 31st নাইটে আতশবাজির বিকট শব্দে রোগীসহ সাধারণ মানুষকে কষ্ট না দেওয়ার আহ্বান ডিএমপির। সন্ধ্যার পর মাঠে নামবে মোবাইল কোর্ট, জানালেন উপদেষ্টা। এবং নতুন বছরের শুরুতে সিলেট বিমানবন্দরে কার্গো সার্ভিস চালু করতে চায় বেবিচক। অবকাঠামো নির্মাণ কাজ শেষ। সরাসরি রফতানিতে বাড়বে ব্যবসার পরিধি, চাঙ্গা হবে অর্থনীতি। আবারও উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। বৈষম্য বিরোধীদের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে ছাত্র জনতার ঢল। অভ্যুত্থানকারীদের ঐক্য আরও মজবুত করবে এই কর্মসূচি, এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন, জুলাই ঘোষণাপত্রের রূপরেখা নিয়ে জন আকাঙ্ক্ষা তুলে ধরা হবে। আসছে একের পর এক মিছিল, স্লোগানে স্লোগানে মুখর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। জড়ো হচ্ছেন দেশের নানা প্রান্ত থেকে আসা ছাত্র জনতা। বিকেল ৩টায় শুরুর কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি। তবে সকাল থেকেই সরগরম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। সারা দেশ থেকে আসা শিক্ষার্থীদের প্রত্যাশা, মধ্যে ঐক্যের গাঁথনি আরো মজবুত করতে ভূমিকা রাখবে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। আর যেন কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সজাগ থাকবেন বলেও জানান শিক্ষার্থীরা। মার্চ ফর ইউনিটি কর্মসূচি দেওয়া আছে, সেই কর্মসূচি সফল করতে আমরা মৌলভীবাজার জেলা থেকে আমরা বিশাল বহর নিয়ে আমরা আজকের এই সম্মেলন সফল করতে আমরা আসছি। পুরো বাংলাদেশ যাতে দেখতে পারে যে আমরা এখনো একসঙ্গে আছি, যে কোনো স্বৈরাচার ফ্যাসিবাদকে হঠাৎ আমরা এখনো একসঙ্গে কাজ করব। নতুন একটা দেশ চাই, যেই দেশের মধ্যে সবার অধিকার থাকবে, সবার বাঁচার অধিকার থাকবে। অন্তত রাতের আধারে মানুষকে গুলি করে মারা হবে না। আমরা 24-এর বিপ্লবকে জীবন দিয়ে হলেও ব্যর্থ হতে দেব না এবং বিশ্বকে মেসেজ দিতে চাই, আমরা ঐক্যবদ্ধ আছি, আগামীতে ঐক্যবদ্ধ থাকবো। কোনোভাবেই আওয়ামী দোসরদের এই বাংলার জমিনে স্থান হবে না ইনশাল্লাহ। অভ্যুত্থানকারীদের প্ল্যাটফর্মের নেতারা বলছেন, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র কেমন হবে সে বিষয়ে জন আকাঙ্ক্ষার চিত্র উঠে আসবে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে। এছাড়া দ্রুত সময়ে জুলাই ঘোষণাপত্র ঘোষণা সহ বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরা হবে কর্মসূচি থেকে। প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশনের গুরুত্বটা আমরা আজকে জাতির সামনে তুলে ধরবো এবং আমরা ইউনিটি যাতে করে ঐক্যবদ্ধ আমরা হতে পারি, আমরা ঐক্যের আহ্বান কিন্তু আজকে শহীদ মিনার থেকে জানাবো। বিচার এবং শহীদ আহত পরিবারদের পুনর্বাসন, একই সাথে বাংলাদেশ রাষ্ট্রের নাগরিকদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য যেসব গুরুত্বপূর্ণ যে সংস্কার করাগুলো দরকার, সেই সংস্কারের দাবিতেও কিন্তু আজকের এই বক্তব্যের একটা অন্যতম কিন্তু লক্ষ্য। রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরির যে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে সেটিকে সাধুবাদ জানান অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত ৭২-এর সংবিধানকে অস্বীকার করার সুযোগ নেই। তবে সংবিধানের কিছু ধারা সংশোধন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকালে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্সে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংবিধানের কিছু ধারা সংশোধনে রাজনৈতিক দলগুলোর মতামত গুরুত্ব দেওয়ার তাগিদ দেন নূর।
এদিকে বিভাজনের রাজনীতি ভুলে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে ফারুক হাসান জানান, এক প্ল্যাটফর্মে কাজ করবে গণ অধিকার পরিষদ। পালন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে একজন আমাদের বিশেষ করে যেভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এরকম একটি আন্দোলন গড়ে তুলেছিলাম, সে একইভাবে জুলাই ঘোষণাপত্রটি হতে হবে এবং এখানে উদ্যোগ নিতে পারে সরকার। তো আমরা সরকারকে ধন্যবাদ জানাই। ৭১-এর সাথে কোনো কিছুর তুলনা করা চলে না। সংবিধানের সংশোধনের বেশ কিছু প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি। রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে তাদের মতামত সংবিধান সংস্কার কমিটির কাছে দিয়েছে। আশা করি সেটা একটা বাস্তবায়ন আমরা দেখতে পাবো। গণ অধিকার পরিষদ মাঝখানে বেশ কিছুদিন দুই পথে দুই রাস্তায় পথ চলা শুরু করেছিল। সেই দুটি পথ কিংবা দুটি রাস্তা আজকে একই রাস্তায় অন্তর্ভুক্ত হলো। আজকে থেকে আমরা গণ অধিকার পরিষদ একীভূত হয়ে একসাথে পথ চলার সিদ্ধান্ত নিয়েছি। আওয়ামী লীগ আমলে সব হত্যার বিচার হতেই হবে, ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে কথা বলেছেন জামাত ইসলামীর আমির। আর দেশ গঠনে ছাত্র সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ছাত্র শিবিরের সভাপতি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলন থেকে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়ন করবেন আগতরা। যমুনার তীরে আমরা শিবির গড়েছি। বছরের শেষ দিনে কেন্দ্রীয় সম্মেলন ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল এই জমায়েত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের। একদিন জনগণ জাগবে। সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মঞ্জুরুল ইসলাম। বলেন, কিছু কুচক্রী মহল এখনও চাঁদাবাজিতে লিপ্ত। দেশ গঠনে ছাত্র সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বিপ্লবকে নস্যাৎ করার জন্য যারা নানামুখী ষড়যন্ত্র করছে, প্রশাসন সহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে ঘাপটি মেরে বসে থাকা মির্জাফরদের ভূমিকা পালন করছে, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসুন। ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে বক্তব্য রাখেন দেশি বিদেশি ছাত্র সংগঠনের প্রতিনিধি সহ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতারা। ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের ডাক দেন বক্তারা। বিশ্ববিদ্যালয়ে যদি কমিউনিজমের চর্চা হতে পারে, সেকুলারিজমের চর্চা হতে পারে, তবে কেন বিশ্ববিদ্যালয়ে ইসলামী আন্দোলন বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার চর্চা হতে পারবে না? সম্মেলনে যোগ দিয়ে ২৪ অভ্যুত্থানে ছাত্র শিবিরের ভূমিকার প্রশংসা করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। কেউ কোনোদিন সত্যকে চাপিয়ে রাখতে পারে না। সত্য প্রকাশিত হওয়ার সময় শুধু অপেক্ষা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা লগি বৈঠা নিয়ে নেতাকর্মীদের উপর হামলার নির্দেশ দিয়েছিল। আওয়ামী লীগ আমলের সব হত্যার বিচার হবেই। ২০০৬ সালের ২৮ অক্টোবর এই জাতি কখনো ভুলবে না। সেই দিনটি ফ্যাসিস্ট দলের নেত্রী তার সহকর্মীদেরকে ঢাকায় লগি বৈঠা নিয়ে হাজির হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। প্রকাশ্য দিবালোকে রাজপথে সেদিন পল্টন মোড়ে মানুষগুলাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। নতুন বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। যুবক এবং ছাত্ররা সবসময় তাকে অন্যায়, দুঃশাসন এবং নির্যাতনের বিরুদ্ধে। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও রাষ্ট্র সংস্কারে গঠিত ৬টি কমিশনের কোনো প্রতিবেদনই জমা পড়েনি। সব সংস্কার কমিশনই সময় বাড়িয়ে নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। ৩ থেকে ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান কমিশন প্রধানরা। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের সিদ্ধান্ত নেয়। গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৬টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন। এগুলো হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন। এর মধ্যে গত ৩ অক্টোবর ৫টি কমিশন এবং পরে ৭ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি হয়, যেখানে পরবর্তী ৯০ দিনের মধ্যে কমিশনগুলোকে সরকারের কাছে তাদের সংস্কার প্রস্তাব জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এরপর ৩১ ডিসেম্বরের মধ্যেই সংস্কার প্রস্তাব জমা দেওয়ার কথা জানিয়েছিলেন প্রথম গঠন করা কমিশনগুলোর প্রধানরা।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, মঙ্গলবার কোনো কমিশন থেকেই সংস্কার প্রস্তাব জমা দেয়নি। 6 সংস্কার কমিশনেই প্রস্তাব জমা দেওয়ার সময় বাড়িয়ে নিয়েছে। দুদক সংস্কার কমিশন আগামী 7 জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশন প্রধান ইফতেখারুজ্জামান। একই দিন সংবিধান সংস্কার কমিশনও তাদের প্রস্তাব জমা দেবে বলে জানানো হয়। অনুরোধ করা হয়। এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, 3 জানুয়ারিতে তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে। আর পুলিশ সংস্কার কমিশন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 15 জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়ে নিয়েছে। বাকি 5টি সংস্কার কমিশন পরে গঠিত হওয়ায় তাদের প্রস্তাব জমা দিতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজ বিকেলে প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে কমিটি। বিস্তারিত জানাতে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রসূন, দেখুন, আমি শুরুতেই সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনাটি যদি একটু জানাই। অর্থাৎ গত বুধবার গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লেগে এখানের সড়ক পরিবহন মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ 5টি মন্ত্রণালয়ের সকল নথি, আসবাবপত্র এবং কম্পিউটার সহ সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। এর পরপরেই একদিনের ব্যবধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়, যার প্রধান রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তো এই কমিটির গতকাল সোমবারের মধ্যেই তাদের 3 কর্মদিবসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল রিপোর্ট দেওয়ার জন্য। অর্থাৎ প্রাথমিক যে প্রতিবেদনটি সেইটা দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা দেওয়া সম্ভব হয়নি। গতকালই আমাদের জানিয়েছেন যে আজ বিকেল 5টার মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এই প্রাথমিক তদন্ত রিপোর্টটি জমা দেওয়া হবে। আমরা কিছুক্ষণ পরে হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাব এবং এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবো, তখন হয়তো সেটি জানিয়ে দিতে পারবো। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের একটা উদ্যোগ নেয় এবং সিদ্ধান্ত নিয়ে 11টি সংস্কার কমিশন গঠন করে। তার মধ্যে 6টি সংস্কার কমিশন গঠন করে ঠিক প্রথমে। এই সংস্কার কমিশনগুলোর কিন্তু প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল আজকের মধ্যে, অর্থাৎ 31 ডিসেম্বরের মধ্যে। আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যেটা জানতে পেরেছি যে প্রত্যেকটি সংস্কার কমিশনের পক্ষ থেকে তারা সময় বাড়িয়ে নিয়েছে। অর্থাৎ নির্ধারিত যে সময় আজকের মধ্যে দেওয়ার কথা সেই সময়ের মধ্যে তারা প্রতিবেদনটি বা সংস্কার প্রস্তাবটি জমা দিতে পারছেন না। তো এই প্রস্তাবগুলো বিভিন্ন সময় জমা দেবে। আমরা যেটা জানতে পেরেছি যে দুদক সংস্কার কমিশন আগামী 7 জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবে এবং নির্বাচন সংস্কার কমিশন আগামী 3 জানুয়ারিতে তাদের সংস্কার প্রস্তাব জমা দেবে। আর পুলিশ সংস্কার কমিশন তারা 15 জানুয়ারির মধ্যে জমা দেবে। এভাবে আরও যে বাকি সংস্কার কমিশনগুলো রয়েছে সেগুলো আগামী 15 জানুয়ারির মধ্যেই মোটামুটি তাদের সংস্কার প্রস্তাবগুলো জমা দেবে। মূলত এই সংস্কার কমিশনের প্রস্তাব জমা দেওয়ার বিষয় এবং আজকে যে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হয়েছে সেই কমিটির জমা দেওয়ার বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার বিষয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য সচিবালয় থেকে। ছিলাম সচিবালয়ে। সীমান্ত রক্ষায় পিছপা হবে না ঢাকা, ভারতের হুঙ্কারে পাল্টা জবাব দিতে বাংলাদেশ প্রস্তুত বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, বিজিবির নিয়ন্ত্রণে আছে মিয়ানমার সীমান্ত। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির 102তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে শপথ নেন বিজিবির 695 জন নবীন সৈনিক। আওয়ামী সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে সুর পাল্টেছে ভারত। পণ্য আমদানি, রফতানি, পর্যটন ও চিকিৎসা সেবা সহ নানা বিষয়ে আলোচনায় আসছে এই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপকে কৌশলগতভাবে সামলানোর কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির 102তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের হুঙ্কারের জবাবে বাংলাদেশের প্রতি হুঙ্কার দিতে প্রস্তুত। বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায়। কি হুঙ্কার দিচ্ছে এবং কি হুঙ্কার, তারাও কিন্তু কোনো যারা যে ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রতিউত্তর দিচ্ছি। পাশাপাশি মিয়ানমার সীমান্ত সম্পূর্ণভাবে বিজিবির নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সীমান্তে শান্তি রক্ষা ও সেন্ট মার্টিনের নিরাপদ যাতায়াতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকার। আমাদের দোনো জনের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হচ্ছে।
আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমারের সরকারের সাথেও কিন্তু আমাদের যোগাযোগ রাখতে হচ্ছে। বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে। বাংলাদেশে কোনো শঙ্কার কোনো কারণ নেই। এর আগে কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে নবীন সৈনিকদের উপদেষ্টা আহ্বান জানান, কোনো অবস্থাতেই দেশের 1 ইঞ্চি মাটিও বিসর্জন দেওয়া যাবে না। পরে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ শেষে সেরা 4 জন নবীন সৈনিককে পুরস্কার প্রদান করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কুচকাওয়াজের মাধ্যমে সীমান্ত রক্ষায় আত্মনিয়োগ করলেন এই নবীন সৈনিকেরা। বহির্বিশ্বের হাত থেকে আগলে রাখতে দেশ পেল একদল নির্ভীক যোদ্ধা, যারা শপথ নিলেন সততা, সাহস ও শৃঙ্খলার সাথে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিং ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট সদ্য প্রয়াত জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকার বাড়িধারায় মার্কিন দূতাবাসে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স মেগান পল্টেন। সেখানে রাখা শোক বইয়ে সই করেন ডক্টর ইউনূস। এ সময় জিমি কার্টারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। বলেন, কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির অগ্রদূত। একই দিন প্রধান উপদেষ্টার সদ্য প্রয়াত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিন সকালে বাড়িধারায় ভারতীয় হাই কমিশনের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন এবং মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। জুলাই আগস্ট অভ্যুত্থানের খবর। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন মাদ্রাসার শিক্ষার্থীরাও। দেশজুড়ে প্রায় 80 জন মাদ্রাসার শিক্ষার্থী শহীদ হওয়ার দাবি করেছে একটি সংগঠন। এছাড়া আন্দোলন চলাকালে যাত্রাবাড়ি এলাকায় সবচেয়ে বড় ভূমিকা রাখেন মাদ্রাসার ছাত্ররা। 5 আগস্ট নানা কৌশলে যৌথ বাহিনী এবং আওয়ামী লীগ, ছাত্রলীগের প্রতিরোধ উপেক্ষা করে গণভবনমুখী স্রোতকে ত্বরান্বিত করা হয়। সোহেল কুরাইশির ক্যামেরায় বিস্তারিত শফিক মুন্সির বিশেষ রিপোর্টে। হ্যাঙ্গারে ঝুলছে পছন্দের টুপি, কোটি আর পাঞ্জাবি। দেয়ালে শোভা পাচ্ছে নিজ হাতে আঁকা পোর্ট্রেট পোস্টার। শুধু নেই খুবাইব বিন আব্দুর রহমান। বৈষম্যের বিরুদ্ধে ছেলের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেই প্রত্যাশা বাবার। তার আম্মাকে বলেন, আম্মা আমার নাম আপনারা খুবাইব রাখছেন। হযরত খুবাইব তো শহীদ হয়েছে, বুখারী শরীফের রওয়ায়াত। তা আম্মা আপনি আমার লাগা দোয়া করেন। মা দোয়া তো কবুল হয়, আল্লাহ নিয়ে আমার শহীদ করে। আমার ছেলে শহীদ হয়েছে, আল্লাহ নিয়ে শাহাদাত কবুল করে নেয় এবং দেশের জন্য সে এই কাজ করেছে। আল্লাহ দেশ মানুষ যেন শান্তিতে থাকতে পারে। 4 আগস্ট শিক্ষার্থীদের পক্ষ থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করার পর যৌথ বাহিনীর তৎপরতায় সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা। সে সময় এই যাত্রাবাড়ি এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে অবলীলায়। ঢাকার দক্ষিণ এই প্রবেশদ্বারটি আন্দোলনকারীদের জন্য নির্বিঘ্ন রাখতে কয়েকটি ভাগে ভাগ হয়ে কর্মতৎপরতা শুরু করে তারা। 1 মাস আন্দোলনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এর মধ্যে কিছু গ্রুপ পর্যবেক্ষণে রাখে যৌথ বাহিনীর তৎপরতা, কিছু গ্রুপ কাজ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আক্রমণ প্রতিহতে, কেউ আবার পুলিশের চোখ ফাঁকি দিয়ে আশেপাশের এলাকার আন্দোলনকারীদের ঢাকায় প্রবেশের ব্যবস্থা করেন। এভাবে ত্রিমুখী কৌশলে যৌথ বাহিনীর কয়েক স্তরের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে দেন তারা। ছাত্ররা দলে দলে বিভক্ত হয়ে সমন্বয় করে, নিজেদের মধ্যে সমন্বয় করে কখনো পুলিশ প্রশাসনকে তাদের সরাসরি মুখোমুখি হয়েছে, কখনো তাদেরকে অন্য কাজে ব্যস্ত রেখেছে এবং এক পর্যায়ে যখন তাদের প্রতিরোধ ব্যবস্থা যখন ভেঙে যায় তখন তারা আবার সামনে গিয়েছে। শুধু যাত্রাবাড়ি সায়দাবাদ নয়, সারা দেশেই বৈষম্য বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। যে প্রত্যাশা থেকে তাদের এই আত্মত্যাগ, তা বৃথা যেতে দেয়া হবে না বলে জানান অভ্যুত্থানকারী নেতারা। এই আন্দোলনে রক্ত দেওয়ার ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষার্থী কিন্তু সর্বাগ্রে ছিল। সরকারের তরফ থেকেও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। আগের মতো মাদ্রাসার শিক্ষার্থীদেরকে দমিয়ে রাখা বা দাবিয়ে রাখার যে জায়গা, সেটি আর বাংলাদেশে থাকবে না। তরুণ আলেম প্রজন্ম নামের একটি সংগঠন আন্দোলনে শহীদ 77 জন মাদ্রাসা শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে।
শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। 31st নাইটে আতশবাজির বিকট শব্দে রোগীসহ সাধারণ মানুষকে কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। নির্দেশনা অমান্য করলে জেল জরিমানা করা হবে। অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানে করা যাবে না সভা, সমাবেশ, নাচ, গান ও শোভাযাত্রা। ঝুঁকি না থাকলেও অতিরিক্ত 3000 পুলিশ নগরের নিরাপত্তায় কাজ করবে বলে জানান ডিএমপি কমিশনার। 31st নাইট ও খ্রিস্টীয় নতুন বছর বরণে রাজধানী সহ সারা দেশেই আতশবাজি ওড়ানো হয় ফানুসও। এতে আগুন লাগা সহ ঘটে নানা দুর্ঘটনা। এছাড়াও পটকা ফাটানোর ধুম পড়ে। এতে করে উচ্চ শব্দে সমস্যা হয় অসুস্থ ব্যক্তি সহ শিশু ও বয়স্কদের। আতশবাজি ও পটকার বিরুদ্ধে এবার তাই কঠোর অবস্থানে সরকার। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমে এসবের ক্ষতিকর দিক তুলে ধরেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। জানান, রাজধানীতে পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। পুলিশকে সঙ্গে নিয়ে হবে আতশবাজি ও পটকার মতো শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান। শব্দ দূষণ জনিত কারণে যে রোগের সৃষ্টি হয়, মৃত্যু, এই সংখ্যাটাও কিন্তু খুব আতঙ্কজনক। প্রতি বছর প্রায় আনুমানিক 12 থেকে 15,000 লোকের মৃত্যু ঘটছে। এভাবে দণ্ডের ক্ষেত্রে আমাদের যেতেই হবে যদি আমাদের আহ্বানে কেউ সাড়া না দেয়। 1 মাসের জেল, 5,000 টাকা জরিমানা বা দুটোই করা যেতে পারে। ডিএমপি জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত 8টার পর থেকে বহিরাগত প্রবেশে থাকবে নিষেধাজ্ঞা। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে করা হবে তল্লাশি। এছাড়া যত্রতত্র আতশবাজি এবারও নিষিদ্ধ করা হয়েছে। আগামী বছর থেকে নির্দিষ্ট স্থানে আতশবাজির অনুমতি দেওয়ার পরিকল্পনার কথা জানান কমিশনার। সেরকম কোনো থ্রেট নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তাজনিত ব্যাপক ব্যবস্থা নিয়েছে সারাদিন এবং সারা রাত। বাড়ির সাথে সাথে এই কাজটি হয় না, ওটি একটা নির্দিষ্ট স্থানে হয়। এবছরই আমরা এরকম একটি ডিজাইন করব যে আপনারা অমুক জায়গায় যেয়ে এই কাজটি করে ফুর্তি করেন, কিন্তু এই বছর আমরা পারি নাই। হোপফুলি আগামী বছর আমরা এই কাজটি করব। এছাড়াও হাতিরঝিলে সন্ধ্যার পর করা যাবে না জমায়েত বা অনুষ্ঠান, তবে আবাসিক হোটেলে সীমিত পরিসরে অনুষ্ঠান করা যাবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে 31st নাইটে আতশবাজি ও ফানুস উড়ানো ঠেকাতে সন্ধ্যার পর মোবাইল কোর্ট মাঠে নামবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। রাজধানীর ধানমন্ডিতে গাছ সুরক্ষা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, গাছে পেরেক লাগানো বন্ধে আইনে শাস্তির বিধান রাখা হবে। কর্পোরেট শক্তির নগরায়ণ বাণিজ্যে বিধ্বস্ত যখন প্রকৃতি, সেখানে গাছে পেরেক মেরে ফেস্টুন টাঙানো, এজন্য প্রকৃতির কফিনে আরেকটি পেরেক ঠোকা শামিল। রাস্তায় বের হলেই গাছে পেরেক মেরে ফেস্টুন টাঙানোর এই চিত্র চোখে পড়ে হরহামেশাই। পেরেক লাগানো এটা একটা নিষ্ঠুরতা, আর এভাবে গাছ মরে যায়। গাছের যেহেতু জীবন আছে, তো আমাদের তো নিজেদেরই বোঝা উচিত, কারণ গাছ তো আমাদেরকেই উপকার করে, আমাদের জন্যই সব কিছু করে, তো অবশ্যই এটা অন্যায়। একটা শাস্তির ব্যবস্থা হওয়া উচিত আমাদের যারা এই পেরেক ঠুকছে। এদিকে গাছের সঙ্গে এই নির্মম আচরণ বন্ধ করতে রাজধানীর ধানমন্ডিতে পেরেক অপসারণের মাধ্যমে গাছ সুরক্ষা কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। তিনি বলেন, সুরক্ষা আইনে গুরুত্বের সঙ্গে সংযোজন করা হবে গাছে পেরেক লাগানোর বিষয়টি, রাখা হবে শাস্তির বিধান। গাছ সুরক্ষার জন্য একটা আইনের খসড়া চূড়ান্ত করেছি, সেখানেও আমরা এই সংক্রান্ত একটা বিধান সংযোজন করব যে গাছের মধ্যে এইভাবে পেরেক ঠুকে বিজ্ঞাপন দেয়া যাবে না। এটা আইনি বিধান হিসেবে যখন আসবে তখন আমরা মনে করি যে দোষী ব্যক্তিদের এবং বিজ্ঞাপনদাতা যারা আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারবো। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা দুর্ঘটনা এড়াতে 31st নাইটে আতশবাজি ও ফানুস না উড়ানোর আহ্বান জানান। বলেন, সন্ধ্যার পর থেকে মাঠে নামবে মোবাইল কোর্ট। রাতে যেন আতশবাজি, পটকা এগুলো ফোটানো না হয়, শব্দ দূষণ না করা হয় এবং পাখিকুল, প্রাণীকুলের এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অত্যন্ত উচ্চ শব্দ সৃষ্টি করা না হয়, সে ব্যাপারে যেন একটা আবেদন রাখে। পরিবেশ বাঁচাতে সবাইকে সচেতনতা বাড়ানোর আহ্বানও জানান উপদেষ্টা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। 31st নাইট ও খ্রিস্টীয় নববর্ষ বরণে কক্সবাজার সহ বিভিন্ন পর্যটন এলাকায় ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। মেতেছেন আনন্দ উল্লাসে। পর্যটকদের নির্বিঘ্নে উৎসব আনন্দ উদযাপনে নিরাপত্তা জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ। সমুদ্র স্নানে মেতেছেন বিনোদন প্রেমীরা। যান্ত্রিক জীবন ভুলে বালিয়াড়িতে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত মানুষ।
বিগত দিনের কষ্টগ্লানি সাগরের নোনা জলে ভাসিয়ে খ্রিস্টীয় নতুন বছরের সূর্যোদয়ের সঙ্গে শুভ সূচনা করতে কক্সবাজার এবং পটুয়াখালীর কুয়াকাটায় ভিড় করছেন পর্যটকরা। ছবি তোলা কিংবা জেট স্কিতে চড়ে উপভোগ করছেন নীল জলরাশি। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে সচেতন রয়েছেন লাইফগার্ড কর্মী। তবে এবারও সৈকতের উন্মুক্ত স্থানে থাকছে না কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। শুধুমাত্র কয়েকটি তারকামানের হোটেলে প্রশাসনের অনুমতি সাপেক্ষে রাখা হয়েছে আয়োজন। শীতের ছুটিতে কক্সবাজার আসলাম, 31st পালন করব। 2025 সালটা যাতে আমাদের সুন্দরভাবে কাটে, এজন্য আমরা আনন্দের সাথে এই সমুদ্র সৈকতের মাঝে আমরা উদযাপন করতে আসছি। অন্যদিকে পাহাড়েও ছড়িয়ে পড়েছে খ্রিস্টীয় নতুন বছর বরণের আনন্দ। খাগড়াছড়ির জেলা পরিষদ পার্ক, আলুটিলা ও মায়াবিনী লেক সহ কয়েকটি বিনোদন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের ব্যাপক সমাগম। প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ সবাই। এখানে প্রকৃতির পাহাড়ের সাথে কুয়াশার একটা খেলা খেলে মায়াময় একটা পরিবেশ সৃষ্টি করে। বাচ্চাদের নিয়ে ঘোরার, অনেক কিছু বোঝার, জানার এবং আমাদের জ্ঞানের অনেক কিছু হয়েছে। রাজনৈতিক সংকট কাটিয়ে রেকর্ড পরিমাণ পর্যটকের সমাগম ঘটছে বলে জানায় পর্যটন কর্পোরেশন। তাদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বিভিন্ন সুবিধা আমরা রেখেছি পর্যটকদের জন্য। ওনারা আসবেন এবং আনন্দের সব জায়গায় ঘোরাঘুরি করবেন, তারা সুন্দরভাবে ঘুরে বেড়াতে পারে। এই জন্য টুরিস্ট পুলিশের পক্ষ থেকে সাদা পোশাকে এবং ইউনিফর্মে আমরা টহলের ব্যবস্থা করছি। 31st এবং বর্ষবরণকে ঘিরে 5 থেকে 8 হাজারের বেশি পর্যটকের সমাগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কক্সবাজারের টেকনাফে এবার 2 সিএনজি অটোরিকশা চালক সহ 8 জনকে অপহরণ করা হয়েছে। এদিকে বন বিভাগের কাজ করতে গিয়ে অপহৃত 19 শ্রমিককে এখনও উদ্ধার করা যায়নি। সকালে জাহাজপুরা এলাকা থেকে তাদের অপহরণ করে দুর্বৃত্তরা। রোহিঙ্গা কমিউনিটির নেতারা বলেন অপহরণকারীদের মধ্যে স্থানীয় ও রোহিঙ্গারাও জড়িত। এর আগে সোমবার জাদিমুরা পাহাড়ি এলাকা থেকে 19 শ্রমিককে অপহরণ করা হয়। একদিন পেরিয়ে গেলেও কেউ উদ্ধার না হওয়ায় দুশ্চিন্তায় পরিবারগুলো। কাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। প্রস্তুতির খবর জানাতে পূর্বাচলের মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগে বাণিজ্য উপদেষ্টা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন এবার সত্যিকার অর্থে আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্য মেলা যেন পৌঁছতে পারে ভালোভাবে, সেই চেষ্টা করবে এবং আজ শেষ মুহূর্তে তার প্রস্তুতি কিন্তু চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের জন্য এবং শেষ মুহূর্তের প্রস্তুতি ছাড়ছে স্টল, প্যাভিলিয়ন। যারা বরাদ্দ নিয়েছেন তারা বেশিরভাগ স্টল, প্যাভিলিয়নই তৈরি শেষ হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তে বলা যায় সাজসজ্জার বিষয়টি। তবে কিছু কিছু স্টল, প্যাভিলিয়ন তৈরির কাজ এখনো বাকি রয়ে গেছে এবং আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ আগে আমাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এপিপি যে তথ্যটি জানিয়েছে তা হচ্ছে এবছর 362টি স্টল, প্যাভিলিয়ন থাকছে বাণিজ্য মেলায়। অংশগ্রহণ করবে 7টি দেশের 11টি প্রতিষ্ঠান এবং বিদেশ থেকে যারা আসছেন যেসব উদ্যোক্তারা এবং প্রতিষ্ঠান সেসবের জন্য নতুন একটি উদ্যোগ থাকছে। সেটি হচ্ছে একটি সোর্সিং কর্নার তৈরি হবে, উন্মুক্ত সোর্সিং কর্নার, এবং আরও যেটি থাকবে প্রযুক্তি নির্ভর কর্নার থাকবে। এবং আরও একটি বিষয় যে নতুনত্ব আছে সেটি হচ্ছে ই টিকেটিং। টিকিট কাটা যাবে অনলাইনে এবং সেক্ষেত্রে প্রবেশ মুখে আসলে দীর্ঘ যে লাইন গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছিল কাগজের টিকিটের কারণে, সেই লাইন এবছর দেখা যাবে না, এমনটি আশা প্রকাশ করেছে সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের থেকে বাণিজ্য উপদেষ্টা এবং বাণিজ্য সচিব। এবং তারা যেটি আরও বলেছেন, নিশ্চিত করেছেন যে নিরাপত্তার স্বার্থে এবছর বাণিজ্য মেলাকে কেন্দ্র করে গোয়েন্দা সংস্থা এবং পুলিশের তরফ থেকে প্রায় 1000 সদস্য উপস্থিত থাকবেন এবং তারা শতভাগ নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করবেন, এমনটি আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এবং আরও একটি বিষয় বলতে চাই, যেটি হচ্ছে এবছর কিন্তু পুরো বাণিজ্য মেলাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে জুলাই আগস্ট অভ্যুত্থানকে এবং জুলাই আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে আবু সাইদ কর্নার এবং মীর মুগ্ধ কর্নার তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু আজ সংবাদ সম্মেলনে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ছাত্র নেতাদের আলোচনার পরে তারা আবু সাইদ এবং মীর মুগ্ধ কর্নার না, তারা জুলাই চত্বর এবং 36 চত্বর হিসেবে 2টি চত্বর রেখেছে। তো এই ছিল আমাদের কাছে বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে 29তম বাণিজ্য মেলা সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর পূর্বাচলে। জানুয়ারিতে সিলেট এয়ারপোর্ট থেকে কার্গো সার্ভিস চালু করতে চায় সিভিল এভিয়েশন। অবকাঠামোগত সব নির্মাণ কাজ শেষ করেছে কর্তৃপক্ষ। এছাড়া সংশ্লিষ্ট সরঞ্জাম সহ সার্বিক প্রস্তুতি নিতে বলা হয়েছে বাংলাদেশ বিমানকে।
ব্যবসায়ীরা বলছেন রপ্তানি কার্যক্রম শুরু হলে সৃষ্টি হবে কর্মসংস্থান। সিলেট ঘুরে এসে কাজল আবদুল্লাহর রিপোর্টে বিস্তারিত। সিলেট ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হয় 2 বছর আগেই। এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নতুন বছরের শুরুতেই চালুর প্রক্রিয়ায় আছে কার্গো কমপ্লেক্সটি। অবকাঠামোগত ব্যবস্থাপনার অংশ হিসেবে তৈরি হয়েছে বিশাল ছাউনি। আন্তর্জাতিক কার্গো কমপ্লেক্সের মান নিশ্চিতে পণ্য পরীক্ষায় বসানো হয়েছে এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম বা ইডিএস মেশিন। এছাড়া সহযোগী হিসেবে রয়েছে আরও 2টি মেশিন। খালি একটা হেভি হাই লোডার লাগবে, সেটা বিমানকে রিকোয়েস্ট করেছি একটা হাই লোডার দেওয়ার জন্য। 1 জানুয়ারি থেকে ওখানে আমরা কার্গো ইনিশিয়াল শুরু করতে চাই, অল্প ছোট স্কেলে শুরু করতে চাই, অ্যান্ড দেন উই উড লাইক টু ডু ইন আ বিগার স্কেল ফ্রম দেয়ার। রপ্তানিকারকরা বলছেন এ অঞ্চল থেকে সরাসরি রপ্তানি শুরু হলে বাড়বে ব্যবসার পরিধি, প্রভাব পড়বে জীবন জীবিকায়। এক্সপোর্ট বাড়বে, বিভিন্ন আইটেম যাবে, গার্মেন্টস যাবে, মেডিসিন যাবে, শাকসবজি ফলমূল যাবে। তখন কোম্পানিগুলো ঢাকা থেকে আসবে, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট থেকে, তখন গিয়ে অটোমেটিকলি তো আপনার কর্মসংস্থান হবে, রেভিনিউ আসবে। মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোতে সিলেট অঞ্চলের বিভিন্ন সবজি ও মাটির তৈজসপত্রের চাহিদা রয়েছে। তবে ব্যবসায়িকভাবে লাভবান হওয়া নিয়ে আছে বিশেষজ্ঞদের প্রশ্ন। এক্ষেত্রে পরিবহন ভাড়া কমাতে পারলে ভালো ফলাফল পাওয়ার আশা ব্যবসায়ীদের। রেডিমেড গার্মেন্টসই বললি বা অন্য যে কোনো এক্সপোর্টেবলসই বললি, সিলেট থেকে ওই ধরনের এস্টাবলিশমেন্ট খুব কমই আছে। মার্কেট সার্ভে করতে হবে। 2 মাস 6 মাস চলার পরে দেখলাম যে না, এটা কাজ হচ্ছে না, আবার আমরা করলাম, ডিসিশন রিভার্ট করলাম। সেটা আমার মনে হয় খুব ওয়াইজ সিদ্ধান্ত না। ঢাকার থেকে আমি যদি গার্মেন্টসগুলো আনিয়া দেই, ট্রাক ভাড়া যেটা, ওইটা যদি আমাদেরকে কমান, তাহলে আশা করি আমরা সিলেট থেকে দুবাই বলেন, মিডল ইস্ট বলেন বা ইংল্যান্ডে বলেন, আমরা সব রপ্তানি করতে পারবো। যে কোনো পরিবহন ব্যবস্থাপনায় দ্বিমুখী যাত্রী বা মালামালের চাপ না থাকলে যে কোনো অত্যাধুনিক ব্যবস্থাপনাও ভেস্তে যেতে পারে অলাভজনক পরিচালন ব্যয়ের ভারে। শাহজালাল বিমানবন্দরের পর দ্বিতীয় বৃহত্তম সুবিধা সম্বলিত রপ্তানি কার্গো কমপ্লেক্স নিয়ে প্রস্তুত সিলেট এয়ারপোর্ট। ইতিমধ্যে নির্মাণ কাজ শেষ রপ্তানি কার্গো কমপ্লেক্সের। আগামী জানুয়ারিতে যাত্রা শুরু করলে যে কোনো পণ্য রপ্তানি করতে পারবেন ব্যবসায়ীরা। তবে কাঁচা শাকসবজি লন্ডন এবং ইউরোপের বাজারে রপ্তানি করতে হলে প্রয়োজন হবে ঢাকার শ্যামপুরের প্যাকিং হাউসের আদলে একটি স্বীকৃত প্যাকিং হাউস। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, সিলেট। দেশের বাইরের খবর। খ্রিস্টীয় নতুন বছর বরণ করতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে হাজারো মানুষের উপস্থিতিতে মুখরিত হবে টাইমস স্কয়ার প্রাঙ্গণ। এছাড়া নতুন বছর বরণে জার্মানির বার্লিন জুড়ে নিরাপত্তায় থাকবে 5000 পুলিশ সদস্য। পুরাতনকে বিদায় জানিয়ে আবারও নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী। একদিন পরেই শুরু হতে যাওয়া খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করতে তাই শেষ সময়ের প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। প্রতি বছরের মতো এবারও টাইমস স্কয়ার সেজে উঠছে ভিন্ন সাজে। টাইমস স্কয়ারে হাজার হাজার মানুষ একসঙ্গে জড়ো হয়ে স্বাগত জানাবেন 2025 সালকে। এ উপলক্ষে শহরে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। সোমবার এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, নববর্ষ উদযাপনকে ঘিরে কোনো ধরনের হুমকির সম্ভাবনা নেই। নীল ও সাদা পোশাকে শহরের গুরুত্বপূর্ণ সব জায়গায় অবস্থান নেবেন নিরাপত্তা কর্মীরা। ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। প্রতি বছরের মতো এবারও দেশটির রিও ডি জেনেইরো শহরের সমুদ্র সৈকতে তৈরি করা হয়েছে বড় মঞ্চ। সৈকত ঘিরে জারি করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নতুন বছরকে বরণ করতে প্রদর্শিত হবে আতশবাজির খেলা। নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নতুন বছর বরণের প্রস্তুতি নিচ্ছে জার্মানি। চলতি মাসে দেশটির পূর্বাঞ্চলের ম্যাডেনবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলায় হতাহতের ঘটনার পর কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী নববর্ষ উদযাপন উপলক্ষে বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটে আয়োজিত অনুষ্ঠানে জড়ো হবেন প্রায় 65,000 মানুষ। এই উপলক্ষে রাজধানী জুড়ে 5000 পুলিশ টহল দেবেন বলে জানিয়েছে দেশটির প্রশাসন। অন্তরা সেন, সময় সংবাদ। বিপিএলের খবর। আসরের তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্সের দেয়া 204 রানের টার্গেটে ব্যাট করছে চিটাগং কিংস। তবে আজ অনেকটাই ফাঁকা মিরপুর স্টেডিয়াম এলাকা। টিকিট সহ নানা ইস্যুতে ভোগান্তির পর দ্বিতীয় দিনে তৈরি হয়েছে দর্শক খরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাহবুব রিমন। সরাসরি যাচ্ছে তার কাছে। রিমন,
সাকিব আল হাসানের ভারত বিশ্বকাপের অ্যাঞ্জেলো ম্যাথুসকে যে টাইমড আউট, সে টাইমড আউটের স্মৃতি মিরপুরের হোম অফ ক্রিকেট এবারের বিপিএলে ফিরিয়ে আনলেন মেহেদী হাসান মিরাজ। তবে তিনি টাইমড আউট করেননি, অর্থাৎ অস্ট্রেলিয়ান এবং চট্টগ্রামেরও কর্নেলকে তিনি টাইমড আউট করেননি। পরে যদিও তাকে ফিরিয়ে এনেছিলেন, কিন্তু তার পরের বলেই তিনি আউট হয়ে গেছেন। এর বাইরে যদি বলে একটা বিশ্ব রেকর্ড হয়েছে, ওশেন থমাস এক বলে 15 রান দিয়েছেন এবং তার যে প্রথম ওভারে তিনি 12টা বল করেছেন, ওয়াইড নো সব কিছু মিলিয়ে 12টা বল করেছেন। সব মিলিয়ে কিন্তু মাঠের ক্রিকেটে জমে উঠেছে বিপিএল। তবে সেই মাঠের ক্রিকেটের বাইরে দর্শকের কথা বারবারই ঘুরে ফিরে আসছে। সকাল থেকে আমরা দর্শকদের খবরও জানাচ্ছিলাম, বাস্তবতা হচ্ছে আজকে গ্যালারি একেবারেই ফাঁকা। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, দ্বিতীয় ম্যাচ কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, তবে দর্শক একেবারে নেই। তবে দর্শক না থাকলেও রানের খেলায় রান কিন্তু হচ্ছে এবং প্রথমবারের মতো এবারে বিপিএলের তৃতীয় ম্যাচে এসে কিন্তু যে 200 রান, সে 200 রান পার হয়েছে। তবে দর্শক কেন নিয়ে এই বিষয়ে আমরা কথা বলছিলাম, যারা দর্শক রয়েছেন তারা বলছেন যে গতকাল টিকিট নিয়ে সারাদিন যে একটা চরম বিশৃঙ্খলা ছিল, চরম অরাজকতা ছিল, যে থেকে কিন্তু দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছেন। কিছুক্ষণ আগে বোর্ড সভাপতি ফারুক আহমেদ তিনি কিনা যে গণমাধ্যমের যে প্রেস বক্স, সেই প্রেস বক্সে তিনি এসেছিলেন, দীর্ঘ সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, যদিও সেটা আনঅফিসিয়াল। তিনি বলেছেন যে দর্শকদের যে ভোগান্তি, সেই ভোগান্তির বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও দৃষ্টিগোচর হয়েছে এবং পরবর্তীতে অর্থাৎ ঢাকা পর্ব শেষ করে সিলেট পর্বেই তারা চেষ্টা করবেন যে এই ধরনের ভোগান্তি যাতে না হয় এবং দর্শকদের তিনি কথা দিচ্ছেন যে আর এ ধরনের ভোগান্তি হবে না। তবে আজকের ম্যাচে সব মিলিয়ে হয়তো বা 1000-500 দর্শক এখনও রয়েছে। তবে মাঠের ক্রিকেটের কথা যেটা বলছিলাম, যে নতুন উইকেটে খেলা হচ্ছে আজ, যে কারণে রান যেটা, সে রান কিন্তু হচ্ছে এবং পরবর্তী ম্যাচও হয়তো বা সে রানের ধারাবাহিকতা থাকবে। তো এই ছিল আমার কাছে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে দর্শক এবং বিপিএলের ম্যাচের সবশেষ আপডেট। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আবার উত্তর শহীদ মিনার, বৈষম্য বিরোধীদের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে ছাত্র জনতা। জুলাই ঘোষণাপত্রের পক্ষে ঐক্যের ডাক, ফ্যাসিবাদ রুখতে সজাগ থাকার আহ্বান। 6 সংস্কার কমিশনের কোনো প্রতিবেদনেই জমা পড়েনি, সময় বাড়িয়ে নেয়ার কথা জানালো মন্ত্রিপরিষদ বিভাগ। 3 থেকে 15 জানুয়ারির মধ্যে মিলবে প্রতিবেদন। এবং সীমান্ত রক্ষায় পিছপা হবে না ঢাকা, ভারতের হুঙ্কাকে পাল্টা জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈদেশিক সম্পর্ক নিয়ে সজাগ অন্তর্বর্তী সরকার। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়।